বিটগুলো দিয়েছে না, এই বিটগুলো আপনার প্রতিটা ধাপে ধাপে। আবার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে জয়েন্ট মুখে এই জায়গাটা কিন্তু ডাউন, খেয়াল করছেন এখানে, এই দেখেন বাড়ি খাবে যদি স্পিডে গাড়ি চলছে, তখন কিন্তু আপনার জয়েন্ট মুখগুলো কিন্তু প্রতিটা গাড়ির চাকা বাড়ি খাওয়াচ্ছে কিন্তু, যে দাব দাব করে শব্দ হচ্ছে কিন্তু, অর্থাৎ স্মুথ না। এই যে প্রতিটা জয়েন্ট মুখে আপনার একটু ডাউন আছে কিন্তু, 2 ইঞ্চি হলো ডাউন আছে। হ্যাঁ, রেলের মতো দাব দাব শব্দ হচ্ছে জায়গাতে। হ্যাঁ, মানে মাথায় ব্যথা শুরু হয়ে গেছে তার এই শব্দে। হ্যাঁ, আমিও গতদিন আমরা যখন গেলাম হচ্ছে, আমাদের যে ফ্যামিলি আসছিলেন, তো এই সবাইকে নিয়ে যে পার্কে চর গেলাম, পার্কে চর থেকে ওখান থেকে পতেঙ্গা বিচে গেলাম, পতেঙ্গা বিচ থেকে আপনার আসার সময়তে যখন এখান থেকে আসলাম রাত্রে সন্ধ্যা 8টার দিকে, তো ওই সময়তে গাড়ি চলছে, তার তো শব্দ পাচ্ছি, কী ব্যাপার। তো তখন ভালো খেয়াল করে দেখলাম যে প্রত্যেকটা জয়েন্ট মুখে হচ্ছে আপনার 2 ইঞ্চি মতো ডাউনের কারণেই শব্দটা হচ্ছে, এবং গাড়ি জার্ক খাচ্ছে। এই জিনিসগুলো দিয়ে একটা মানুষের দ্বিধাদ্বন্দ্বে ফেলাইছে, কেউ ব্রেক করে কেউ করে না, লাফায়, প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়। অনেকে মনে করে যে ব্রেক করবে না, টানি যাবে গা, পিছের গাড়ি ব্রেকে থাকে না। জি জি জি, সামনের গাড়ি ব্রেক করলে পিছের গাড়ি এসে এখানে ওর সাথে লাগাই দিই। রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা করেছে। একবার ডাইরেক্ট উঠে গেলে একদম এয়ারপোর্টে যা নামছে, টার্মিনালের মুখে আপনার সময় সর্বোচ্চ কম। মানে আপনার আগে নিচ দিয়ে যখন যেতাম, তখন হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যেত জ্যামে পড়ে, একটা সিএনজি যান গাড়ির যান। এখন সেক্ষেত্রে এই রাস্তাটা হতে একবারে শর্টকাট হয়ে গেছে, এয়ারপোর্ট প্লাস হচ্ছে টানেলটা। টান বেশি, আঁকা বাঁকা। ওই স্পেস পাই তো, যখন ফাঁকা একটা রাস্তা হয় যখন, তখন কিন্তু হচ্ছে আপনার রাস্তার অনুযায়ী রাস্তা তৈরি করা হয়। কিন্তু শহরের মধ্যে যখন রাস্তা হয়, তখন তো বাড়ি ঘর ব্যাপার থাকে, তার জমিগত ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে অনেক সময় টার্নিং নিতে হয়, কারণ অনেক বড় বিল্ডিং করে যায়, তখন সেটা তো ভাঙানো যায় না, তখন তো সাইড দিয়ে নিতে হয়। রনি ভাই সর্বোচ্চ 50 দিলেই হয়ে যায়, 50-60, তার বেশি দেওয়া উচিত না। কি এটাই জানা। গতি হ্যাঁ হ্যাঁ, না যেহেতু ফাঁকা রাস্তা, কোনো জ্যাম নাই, তাহলে সেক্ষেত্রে জোর চালাতে দরকার নাই, একবার সোজা গেলেই তো যাওয়া যায়। নতুন যে ড্রাগ বের হয়েছে বুঝছেন, শয়তানের নিঃশ্বাস না কি জানো, এটা নতুন কিভাবে মানুষকে কায়দা করতেছে জানেন? আপনারা পট করে একজন লোক এসে কবে কি, স্যার আমি তো এই ঠিকানাটা বুঝতে পারছি না। হ্যাঁ, একজন একটা কাগজ কিংবা একটা মোবাইল কিংবা যে কোনো একটা জিনিস দিবে আপনাকে, আপনি সেটাকে মুখের কাছাকাছি নিয়ে আসেন, নিয়ে আসলেই হচ্ছে আপনার সেন্সলেস হয়ে যাবেন আপনি, এবং সেন্স থাকবে আপনার, কথাই সেন্সলেস না, আপনি আপনার অনুভূতি থাকবে না, আপনাকে সে যা বলবে তাই করবেন। হ্যাঁ, আপনার কন্ট্রোল নিয়ে নেবে। হ্যাঁ, এটা বলছে আসলে, এটা কতটুকু সত্য যৌক্তিক, এটা আসলে আমরা হচ্ছে কি সত্য বলতে কি, আমরা হচ্ছে জাতিগতভাবে বলবো না, এটা আমরা মানুষ আসলে আমরা সচেতন না। আমরা যতটুকু দেখছি আমার জ্ঞানে, আমাদের জ্ঞানে হচ্ছে আমরা এক শ্রেণী হচ্ছে লোভী ধরনের মানুষ আমরা, বুঝছেন? যখন আমাদেরকে কোনো কিছু বলা হয় যে এটা করলে এটা ফায়দা পাবা, এটা করলে এটা ফায়দা পাবা, আমরা ফায়দার কথা চিন্তা করে কি করছি সেটা আমরা জানি না, কিন্তু শেষ করে ফেলি লাভবান হওয়ার জন্য কিংবা কিছু সুবিধা পাওয়ার জন্য। কিন্তু আসলে মূলত এই জিনিসটা জানতে হবে, এই জিনিসটা বুঝতে হবে যে আমরা কী জিনিসটা কালচার করছি। একটা যে কথাটা বলছেন আপনি, কিছুদিন আগে একটা কথা আসছিল, সেটা হচ্ছে জিনের বাচ্চা। একটা বাংলাদেশের কালচারটা কি জানেন? বাংলাদেশের কালচারটা হচ্ছে আমাদের একটার পর একটা ধাপ আসতে থাকে আমাদের কাছে। কেন? কারণ কিছু মানুষ জানে যে আমরা বোকা, আমরা হচ্ছে লোভী বলবো না, আমরা হচ্ছে বোকা। বাঙালি হচ্ছে আমরা বোকা। কেমন বোকা? আমাদের যেটা চাপিয়ে দেওয়া হয় আমরা সেটাই মনে করি সঠিক।
তো এখন কথা হলো যে আপনি জিনিসটা যদি দেখেন খেয়াল করে ভালো করে যে তারা জিনের বাচ্চা ছিল, জিনের বাচ্চা রাত 12টার পরে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছে আমি জিনের বাচ্চা বলছি, আপনি অমক, আপনি তমক, আমি তমক। সে 10 মিনিট কথা বলছে, 10 মিনিট কথা শুনছি, এবং যে যা বলছে আমি তাকে টাকা দিচ্ছি, তাকে আমি এটা দিচ্ছি, তাকে ওটা দিচ্ছি, তাকে ওটা দিচ্ছি। কিন্তু কথা হলো যে আমাদের দুর্বল, যে কী বলে নফস বলে না, কি বলে না, নাফস না কিনা বলে না, আমাদের এটা পর্যন্ত দুর্বল। যে যখন একটা কোনো কথা বলছে, আপনি আপনার জীবনে আমি যদি কিছু কথা বলি আপনার সাথে মিলবেই। আপনি যদি আমার সম্পর্কে কিছু কথা বলেন, আপনি আমার সম্পর্কে একটা মানুষ তো নাকি, মানুষ তো কী করে সাধারণত আমরা সবাই জানি, যে আমার জীবনে আমি কী করি সে কথা যদি আমি দুটো কথা আপনার সামনে বলি আপনার সাথে কিন্তু মিলবেই। আমি বলছি রে এই তো সত্যি সত্যি জিনিস বাচ্চা আমার সম্পর্কে সব জানে। তখন বলছে ভাই আপনার এটা আপনাকে কাটিয়ে উঠতে হলে, আপনাকে বিপদ থেকে কাটিয়ে উঠতে হলে আপনাকে কিন্তু আমাকে 10,000 টাকা দেওয়া লাগবে, কিংবা অমুক জায়গাতে একটা ছাগল দেওয়া লাগবে, অমুক জায়গাতে একটা গরু দেওয়া লাগবে, অমুক জায়গাতে ধার দেওয়া লাগবে। তখন সে কী হচ্ছে, সেটা বাঁচার জন্য সে হচ্ছে বলে আমাদের নফস দুর্বল, আমরা আমাদের আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারি না। যে আমাদের যে স্রষ্টা, আপনি তাকে আল্লাহ বলেন কেন, ভগবান বলেন কেন, ঈশ্বর বলেন কেন, গড বলেন, যাকে বলেন না কেন, তাকে যে নামে ডাকেন না কেন আপনি সে নামে তাকে পাবেন। তো কথা হলো যে উনি তো সর্বজামী, তাই না, উনি সব জানেন, ওনাকে তার বোঝানোর দরকার নাই যে আমাকে এটা বোঝাও। উনি যদি আপনার যদি মন পরিষ্কার থাকে, আপনার যদি তার চাওয়া পরিষ্কার থাকে, তো আপনি যেটা চাইবেন সেটাই পাবেন। কিন্তু কথা হলো আমরা সেইটার উপর বিশ্বাস না করে আমরা বিশ্বাস করছি থার্ড পার্সন, কোনো পার্সনের উপরে, যে পার্সনটা আমাদেরকে ভোগ দেওয়ার জন্য কিংবা নিজের স্বার্থ হাসিলের জন্য কোনো একটা কথা বলছে, সেটা নিয়ে আমরা তলাতে চেষ্টা করছি। অথচ নিজে ভুলে গেছি যে আমি স্বয়ংসম্পন্ন, আল্লাহ তাআলা মানুষজন সৃষ্টি করছেন, তখন তাকে স্বয়ংসম্পন্নভাবে সৃষ্টি করছেন, তার মধ্যে সব কিছুই গুণ দেওয়া আছে, সব কিছু প্রবলেমের সমাধান দেওয়া আছে, কিন্তু আমরা চাই না। তো এখন কথা হলো যে যেটা কথা বলছেন আপনি এখন, সেটা হচ্ছে যে শয়তানের নিঃশ্বাস। একজন ছিল শয়তানের বাচ্চা, ফোন দিয়েছে, এখন হচ্ছে শয়তানের নিঃশ্বাস। কেমন নিঃশ্বাস? একটা মেয়ে মানুষ বলছে আমার সব গহনা খুলে দিয়ে দিয়েছি, কিন্তু আসলে সে যে বলছে যে আমাকে একটা কাগজ দেখানো হয়েছে কিংবা একটা মোবাইল হাতে নেওয়া হয়েছে আমি দিয়ে দিয়েছি, শুধু এখানে সীমাবদ্ধ না, কারণ সেও পরিপূর্ণ সত্য কথা আপনার সাথে বলছে না। যেগুলো মিডিয়াতে আসছে কিংবা সোশ্যাল মিডিয়া আসছে সেটা আংশিক সত্য। কেন? সে খুলে নিয়ে গেছে, এটা সত্য, কিন্তু তার আগে তার সাথে কী কথা হয়েছে সেটা সব পরিপূর্ণ বলছে না। যে আপনি আমাকে এটা দেন, দিলে আপনি একটা দ্বিগুণ পাবেন, কিংবা এটা দেন আপনি এর থেকে 1000 গুণ বেশি পাবেন। তাকে লোভ দেখানো হচ্ছে, সে লোভের কারণে জিনিসগুলো খুলে দিয়ে দিচ্ছে। আর মূলত এটা এক ধরনের ট্র্যাপ বলতে পারেন, যে আপনি যখন ফার্স্ট যে কোনো কিছু ইনভেস্ট করেন না, একটা চাকরির ক্ষেত্রে আপনাকে বলি, ঢাকা শহরে আপনি যদি এখন যান, তো গাড়ির মধ্যে, বাসের মধ্যে, পোলের মধ্যে, রাস্তার মধ্যে, ডিভাইডারের মধ্যে সব জায়গায় দেখবেন যে পার্ট টাইম জব, পার্ট টাইম জব, পার্ট টাইম জব। তো যারা ঢাকাতে পড়ালেখা করতে গেছে বেশিরভাগই কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি ছেলেমেয়েরা বেশি পড়ালেখা করতে যায় ঢাকাতে। কিন্তু যারা মেশে থাকে এরা আপনার খেয়াল করে দেখবেন যে একটা যে পড়ালেখার পাশাপাশি একটা টিউশনি করায়, তাদের জন্য কিন্তু অনেক বেনিফিট আছে, ঠিক আছে। কারণ বাসা থেকে বাবা মার কাছে কত টাকা নেবে, এটা নিজের কাছে লজ্জা লাগে। যখন একটা মানুষ ইন্টারে পড়ে কিংবা অনার্সে পড়ে, তখন কিন্তু তার লজ্জার বিষয় চলে আসে তার মধ্যে। তো তখন সে চাই যে একটা পাশাপাশি একটা জব করতে পারি পার্ট টাইম, সেটা আমার জন্য কিন্তু একটা খুব ভালো একটা বিষয় হবে। প্লাস হচ্ছে আমার ফ্যামিলিকে থেকে আমার যে টাকাটা নিচ্ছি সেটা থেকে আমি একটু রেহাই পাবো, প্লাস আমাকে রেহাই দিতে পারবো। তো সেক্ষেত্রে সে কিন্তু একটু আগ্রহ প্রকাশ করে, সেটা বাসের সিটের মধ্যে হোক দেখা কিংবা গাছের গ্লাসের মধ্যে হোক দেখা, সে নাম্বারটা তুলে রাখে, যেমন নাম্বার যোগাযোগ করেন, খুব পার্ট টাইম সময়ে আপনাকে একটা জব দেওয়া হবে, এবং খুব লোভনীয় কিছু বিজ্ঞাপন দেওয়া থাকে। তো সে যদি ফার্স্ট টাইম ফোন দেয়, ফার্স্ট টাইম ফোন দিলে বলে কোনো ব্যাপারই না, আপনি কোথায় বাড়ি, আপনি আসেন, আপনাকে নিয়ে আসা হবে, আপনার জন্য জব আমাদের অপেক্ষা করছে, বেশি সময় দেওয়া লাগবে না। দিয়ে আপনি যখন ফার্স্ট তাদের নক করলেন, সে কিন্তু আপনি ফার্স্ট ট্র্যাপে কিন্তু পা দিয়ে দিয়েছেন। তারপরে কিন্তু তার নাম্বারটা আপনার সেভ করে রাখছে এবং আপনাকে নক করবে যে আপনি কখন আসছেন। আপনি যখন যাবেন সরাসরি অফিস করতে পারবেন না। ঢাকা শহরের মধ্যে এরকম অলিতে গলিতে হাজার হাজার ভাই করা আছে, অফিস করা আছে, যারা সম্পূর্ণ ফেক, তারা সবাই জানে, এবং যারা ওখানে জব করছে তারাও জানে। কেমন? ধরেন আপনি গেছেন, আপনাকে ওরা এসে নিয়ে যাবে, কি সম্মান, টাই টুই পরা, একবারে মনে করেন যে দেখবেন মাঝে মাঝে ফেসবুকে প্লাস হচ্ছে টিভিতে কিন্তু আসে নিউজে, কিন্তু এদের কিছু হয় না। কেন জানেন কিছু হয় না? কারণ এগুলা যখন ধরছে পুলিশ প্রশাসন কিংবা সরকার, এটা সর্বোচ্চ 2 মাস 3 মাস এরা জেলের মধ্যে থাকে, আবার সব বাড়িয়ে যায়, এবং এরা পথ চেঞ্জ করে আরেক কোম্পানির নাম দিয়ে ব্যবসা করছে। তো সেক্ষেত্রে মনে করেন যে যখন আপনি যাচ্ছেন আপনাকে বলবে যে আপনি কি পাস, তো আপনি তো অনেক স্মার্ট, আপনার বাড়ি অমুক জায়গায়, ঠিক আছে, আপনার তো এরকম প্রতিদিন আমরা আপনার মতো প্রতিদিন খুঁজছি, এমন কিছু চটকদার কথা বলবে যেটাতে আপনি পাগল হয়ে যাবেন তাদের প্রতি, যে না আসলে তো তার মানে জবটা তো খুব ভালো জব, আপনি তার পড়ালেখা পাশাপাশি করতে পারেন। তখন আপনাকে বলা হবে যে ঠিক আছে, তাহলে একটা কাজ করা লাগবে, আপনার তো আইডি কার্ড আছে, আইডি কার্ড করা লাগবে একটা, আইডি কার্ডের জন্য মনে করেন যে 300 টাকা খরচ হবে, তো 300 কিংবা 500 টাকা আপনি আমার একটা ফর্ম আছে, ফর্মটা দিয়ে আপনি অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেন, আপনার কোনো 100 টাকা খরচ নাই, আপনি 300 টাকা দিলেই আইডি কার্ডটা করে দিলে আপনি কালকে কিংবা পরশু দিন আপনি আসেন, আপনার জব কনফার্ম হয়ে যাবে। আপনি ফার্স্ট টাইম 300 টাকা দিয়ে দিলেন তাকে, 300 টাকার কি বিষয়, আপনার পকেটে সবসময় থাকে, 300 টাকা তাকে দিয়ে দেবেন। 300 টাকার পরে হচ্ছে আপনার একদিন আপনি তো আনন্দে আছেন যে আমি বাড়ি যাচ্ছি, আমি চাকরি পেয়ে গেছি, বাহ খুব ভালো হলো, আপনি পড়ালেখা করছেন, পাশাপাশি চাকরি করছেন। এর মধ্যে আপনার মধ্যে করেন যে একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে তারপর 2 দিন পর যখন যাবেন, যেদিন আপনার ডাকছে সেদিন আপনাকে সেই অফিসে ডাকবে না, সেই অফিসে তাকে বলবে যে আপনি এই অফিসে আমার তো কাজ নাই, এটা তো আমাদের সাইড অফিস, আপনাকে মেন অফিস পাঠানো হচ্ছে, আপনি মেন অফিস চলে যান, আপনার ঠিকানা দেওয়া হবে, আপনি অফিস চলে যাবেন, ঠিক ওই অফিসে আপনাকে এসে নিয়ে যাবে,
যেসব বিল্ডিংগুলো করা আছে বিল্ডিংগুলো তাদের অফিস ইউজ করার জন্য এক্সট্রা লিফট থাকে, ওই লিফট কেউ ইউজ করবে না এবং ওই ফ্ল্যাটে অন্য কেউ ঢুকবে না, মানে ওই যে অফিসগুলো রুম করা আছে সেক্ষেত্রে ওদের নির্দিষ্ট লোক এসে আপনাকে শুধুমাত্র নিয়ে যাবে এবং আপনি জানেন না এটা কোন কোন তলায় যাচ্ছে, কোন ফ্ল্যাটে যাচ্ছে। কারণ লিফটের সংখ্যাও সেখানে দেওয়া নাই। তো সেক্ষেত্রে আপনাকে যখন তাকে সেখানে নিয়ে যাওয়া হবে, আপনি দেখবেন বিশাল বড় একটা অফিস করা আছে, অনেকগুলো ডেস্ক করা আছে, অনেক মানুষ অফিস করছে। আপনার তো দেখে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ একটা অফিসে চাকরি পেয়ে গেছে, ভালো একটা অফিসিয়াল ডিউটি। তো সেক্ষেত্রে আপনার ম্যানেজার সাহেব আপনার সাথে কথা বলবে, ঠিক আছে আসছেন, খুব ভালো হলো, আপনার আমাদের লোক খুঁজছিলাম, তো আমাদের তো এখানে অফিসের কিছু নিয়মকানুন আছে, আপনার করা আছে কিনা, এই কী বলে লাইফ ইন্স্যুরেন্স করা আছে কিনা। তো লাইফ ইন্স্যুরেন্স তো আপনার করা নাই। তো লাইফ ইন্স্যুরেন্স যদি করা নাই তাহলে আপনি এক কাজ করেন, আপাতত আমাদের একটা সিকিউরিটি একটা ব্যবস্থা থাকা লাগে। আমার এই সিকিউরিটি কোনো মানি লাগবে না, আপনার এই অফিসের জন্য কোনো আপনাকে সিকিউরিটি মানি জমা দেওয়া লাগবে না, কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স করা লাগবে, কারণ আপনার বিপদ আপদ হলে তখন আমি বিপদে পড়তে পারি। সেক্ষেত্রে আপনার লাইফ ইন্স্যুরেন্স করা লাগবে। লাইফ ইন্স্যুরেন্স কত টাকা লাগবে, সেটা 10,000 টাকা হতে পারে, 7,000 টাকা হতে পারে, একটা সিস্টেম আছে। তো সেক্ষেত্রে আপনি একটা 10,000 আছে, একটা 15,000, একটা 20,000 আছে, তো আপনি কোনটা করতে চান সেটা আপনি করেন, মিনিমাম তাহলে একটা করা লাগবে। তো আপনার কাছে টাকা আছে কেমন সে পরিমাণের উপর ডিপেন্ড করছে আপনার, না টাকা তো নাই, সেক্ষেত্রে 10,000 টাকা একটা করি না, 7,000 টাকা একটা করি। আপনি 7,000 টাকা দিয়ে একটা ইন্স্যুরেন্স করলেন, কার নামে করলেন, সেই ম্যানেজার সাহেব করে দিল। ম্যানেজার সাহেব করলে কেন, কারণ ম্যানেজার সাহেব কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে ইন্স্যুরেন্স করা। আপনার টাকা নেওয়া হয়ে গেল, আপনাকে বললো ঠিক আছে তাহলে আপনার আজকে আর অফিস করা লাগছে না, আপনি ক্লান্ত, যেহেতু অনেক ঘোরাঘুরি করছেন, তাহলে আপনি এক কাজ করেন, কালকে আপনি অফিসে আসেন, কাল থেকে আপনার রেগুলার অফিস করা লাগবে এখানটাতে। আপনি যদি বলেন যে ভাই আমার আইডি কার্ড তখন পাই নাই, তো আইডি কার্ড আপনার তৈরি করা হচ্ছে, তৈরি হলে চলে আসবে। ওই যে আগের দিন তো 300 টাকা জমা দিচ্ছেন আইডি কার্ডের, সেটা তখন পাননি। তো এই এখন মনে করেন যে আসলো কি, এবার আসলো যে মনে করেন আপনার তার পরের দিন অফিসে আসবেন, দেখবেন আপনার একটা ডেস্কে বসিয়ে দেওয়া হয়েছে, কিছু বই খাতা দিয়ে আপনি বই খাতা নিয়ে কাজ করার চেষ্টা করবেন, পড়ালেখার চেষ্টা করবেন, দেখবেন সব কিছুই ইন্স্যুরেন্স ঘটিত ব্যাপার জিনিস, সব কিছুই কীভাবে ইন্স্যুরেন্স করে, কীভাবে ইন্স্যুরেন্স করে, ডেবিট করে, কীভাবে ক্রেডিট করে, কীভাবে না করে, সব কিছু দেওয়া আছে। মানে আপনাকে পড়ালেখা করাবে টেবিলে যে চেয়ারে বসিয়ে মনে করেন 7 দিন, এটা আপনার কাজ। 7 দিন আপনার যখন চেয়ার টেবিলে কাজ করা হয়ে গেল, তখন আপনাকে বলা হবে যে আপনি জিজ্ঞেস করবেন যে স্যার আমার আসলে মূলত কাজটা কি, কারণ এবার প্রতিদিন আসছেন, প্রতিদিন যাচ্ছেন, আপনার পড়ালেখার গ্যাপ পড়বে সময়, বুঝছেন? আপনি নিজের ডিসিশন নিতে পারবেন না যে কী হবে, এটা কি আমার জব নাকি আসলে সত্যি আমাকে সে শুধুমাত্র ইন্স্যুরেন্স করার জন্য কাজটা করেছে। আপনার মধ্যে তখন মানুষের টেনশন শুরু হবে। আপনি যাচ্ছিলেন যে জব করে আপনার নিজেকে আর একটু উন্নত করার জন্য, এবার আপনি দেখবেন যে আপনি নিজেকে আরও ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন। কেন? কারণ আপনার মাথায় কোনো কাজ করছে না যে আপনি পড়ালেখা করছেন না আসলে জব করছেন, নাকি জাস্ট বানোয়াটের ভাবনা করেছেন, কিন্তু আপনি ডিসিশন নিতে পারছেন না কী করবেন, কারণ আপনি তো অলরেডি টাকা ইনভেস্ট করেছেন, একবার 300 টাকা, এবার 7,000 টাকা। তখন আপনাকে আপনার তো কষ্টের টাকা বাবা মার কাছ থেকে নিতে হয়েছে, কারণ আপনি তার ইনকাম করেন না। তো তখন হচ্ছে মনে করেন যে কথা আসবে যে তাহলে আমি কী করবো, তার 2 দিন দেখি কী করা যায়। তো 2 দিন 4 দিন 5 দিন 7 দিন যাবে, তখন আপনার কিছু করা লাগবে না, আপনাকে তারাই বলবে যে ম্যানেজার সাহেব ছিল, সে ম্যানেজার সাহেব নাই, ম্যানেজার সাহেব আর বসে নাই অফিসে। এখানে যারা বড় ভাই বসে, যারা আপনার কাজ শেখাচ্ছে, তারা বলবে যে ভাই আসলে জবটা আমরাও করি, আপনার মাসের স্যালারি হচ্ছে আপনার মাস তো পড়তে যাচ্ছে, মাস তো আর পড়তে বেশি দিন সময় নাই, ধরেন যে আর মনে করেন মাস পড়তে অলরেডি 15 দিন হয়েছে না, 15 দিন সময় আছে, আপনার তো স্যালারি লাগবে, আপনি জয়েন করেছেন তো অফিসে। তো এখন কথা হলো যে আপনি বেতন কিন্তু পাবেন যদি আপনি কোটা পূরণ করতে পারেন, কোটা না পূরণ করতে পারলে কিন্তু বেতন পাবেন না। তো কোটা মানে হচ্ছে আপনাকে মাসে আপনাকে এতগুলো লাইফ ইন্স্যুরেন্স করা লাগবে। আপনি যদি লাইফ ইন্স্যুরেন্স করতে পারেন তাহলে হচ্ছে আপনি স্যালারি পাবেন। এটা ইন্স্যুরেন্স করার উপরে আর পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ হচ্ছে আমার স্যালারি। আপনি যদি একটা কোটা আছে ধরেন যে 20টা কিংবা 15টা কিংবা 10টা, আমি জানি না সেই সংখ্যাটা, এরকম হতে পারে, আমি জাজমেন্ট করে বলছি যে এটা হচ্ছে ঢাকা শহরে অহরহ গলিতে গলিতে, শুধু ঢাকা শহরে না, চট্টগ্রামে, রাজশাহীতে, খুলনাতে, সব জায়গাতে হচ্ছে, প্রতিদিন প্রতারিত হচ্ছে কয়েক হাজার যুবক, কিন্তু কেউ ফোকাস করছে না, সাংবাদিক সামনে আসছে না, কেউ ফোকাস আসছে না। কেন? সে তো নিজে ঠকেছে, সে কি মানুষকে বলবে যে আমি ঠকেছি? সে নিজেকে বলছে না। তো সেক্ষেত্রে মনে করেন যে আপনার তখন তারা করছে কি, তারা হচ্ছে আপনার তখন বলছে কোটা কীভাবে পূরণ করবো, তো না তো ইন্স্যুরেন্স করা লাগবে, আপনাকে ফিটপটা কাজ করা লাগবে। আপনি ফ্রেন্ড সার্কেলের সাথে বলেন, মানুষের সামনে বলেন, অফিসে জানলে বলেন যে আপনার ইন্স্যুরেন্স করা লাগবে, ইন্স্যুরেন্স করলে আপনাদের এটা ভালো হবে, ওই যে কী বলে আপনার বোঝাতে হবে, আপনি তো পড়ছেন, আপনাকে তো পড়ানো হচ্ছে 5 দিন ধরে ওই ইন্স্যুরেন্সের ব্যাপারে, বুঝছেন? তখন আপনি সেই ব্যাপারটা তো ধরুন আপনি ফিল করতে পারবেন, আপনার তো ওরা নিজের মধ্যে সে যে চাকরি করার যে ইচ্ছাটা ছিল, আপনার যে আগ্রহটা ছিল, যে পড়ালেখার পাশাপাশি আমি একটা জব করবো, যেটা আমি আমার নিজেকে একটু দাঁড় করাতে পারবো, প্লাস বাবা মাকে একটু রেহাই দিতে পারবো। কিন্তু আপনার সেই মুহূর্তে আপনার 15 দিন অফিস করার পরে আপনার মধ্যে সেই ফিলিংসটা আর আসবে না। আপনার মনে হবে যে আমি এই মুহূর্তে এখান থেকে নিজেকে ক্লোজ করে ফেলি, যেটা গেছে কোনটা গেছে সেটা হচ্ছে আপনার ওই 15,000 টাকা, ইন্স্যুরেন্সের জন্য 7,000 টাকা, 300 টাকা আছে কারেক্ট টাকা। আমি যে সময় দিলাম 15 দিন, এটা একটা এক্সপিরিয়েন্স আমার জীবন থেকে গেল মানুষকে সচেতন করার জন্য, বুঝতে পেরেছেন? কিন্তু এই চটকদার বিজ্ঞাপন দেখে প্রতিদিন কয়েক হাজার মানুষ, কয়েক হাজার যুবক
স্টুডেন্ট এই প্রতিদিন এই বিপদভাবে পা দিচ্ছে। আর এটা লুফে নিচ্ছে আমাদের মতো কিছু শ্রেণীর মানুষ যারা ঢাকা শহরে ফেক অফিস করে বসে আছে, তাদের ফ্যামিলিরা জানে তারা এই কাজ করছে। অথচ এটা কি তাদের কি হালাল উপায় না হারাম উপায়? তারা জেনেও কিন্তু তাদের ফ্যামিলি কোনো সাপোর্ট দিচ্ছে যে না আমার ছেলে তো বড় হয়ে চাকরি করছে, তার বাবা সাপোর্ট দিচ্ছে, তার মা সাপোর্ট দিচ্ছে, তার ভাই বোন সাপোর্ট দিচ্ছে, তার ওয়াইফ সাপোর্ট দিচ্ছে। কিন্তু এটা আসলে প্রতিবাদ করা উচিত। কেন? কারণ এটা মানুষের হাই লেগে যায়। উল্টো হাত দেখেছে অ্যাক্সিডেন্ট বানায় উল্টা সাইডে ঢুকে দিয়েছে, পুলিশে গিয়ে ধরছে। জানতে চাই ভাই। তো এখন কথা হলো যে এটা তো একটা হাই লেগে যাচ্ছে, আপনার কষ্টের অর্জিত টাকা আপনার কাছে ভোগাতে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যে টাকাটা আপনি দিতে চান নাই কিন্তু বাধ্য হয়ে আপনি দিয়েছেন, আপনাকে লোভ দেখিয়ে দেওয়ানো হয়েছে কিংবা আপনার প্রয়োজনের জন্য দেওয়া হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে সে টাকাটা যে ইউজ করবে তার কিন্তু ভালো হবে না। অর্থাৎ যে আমাদের সংসারে আমাদের চলতে ফিরতে উঠতে বসতে আমাদের প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন রকমের আমরা সমস্যার সম্মুখীন হই, এটা কিন্তু তারই সাইড ইফেক্ট, যেটা আমরা জানতে পাই না। আমরা বলি তোমার কর্মফল তুমি পাবা, বিচার দিয়ে আল্লাহর কাছে। কিন্তু কথা হলো যে কর্মফলটা আমাদের এমন একটা জিনিস যে আমি আজকে এখন যেটা করছি সেটাই আমার পরবর্তীতে আমার জীবনে হয়ে আসে, যেটা আমরা অনেকেই দেখতে পাই না। রাইট, আপনার সাথে আমি এগ্রি। তো সেক্ষেত্রে যেটা যে কথাটা উঠছিল আমাদের জিনের বাদশা বলেন আর ওই শয়তানের ধোঁকা বলেন, এগুলা আমি আবার চাই যে আমার সামনে আসুক, আমি অবজার্ভ করতে চাই। কারণ আমার লাইফটাকে নিয়ে আমি 42 বছর ধরে আমি অবজার্ভ করছি, বুঝছেন? যে মানুষ আসলে কি, পৃথিবীর সাথে মানুষের একটা সম্পর্কের ইতিহাস আছে। ইতিহাস কি বলে, সেই ইতিহাস ঘাটলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখন বর্তমান যুগে 2024 সালে এসে যেটা মানুষ বলছে সেটার সাথে কোনো কিছু মিলে না। অর্থাৎ আমরা নিজের সাথে শুধু অভিনয় করছি, আমরা ফেক চলছি, শুধু সবাই সবার সাথে অভিনয় করছি। স্বামী ওয়াইফের সাথে স্ত্রীর সাথে অভিনয় করছে, ওয়াইফ স্বামীর সাথে স্ত্রী মানে ওয়াইফের সাথে কি স্বামীর সাথে অভিনয় করছে, বাবা মা সবাই সন্তান টান্ডা সবাই সবার সাথে অভিনয় করে যাচ্ছি। শুধু এটাই আমাদের জীবন আমরা মনে করছি, সেটা বৈধ পথে হোক আর অবৈধ পথে হোক। তো আপনারা সেই ওই শয়তানের নিঃশ্বাসটাও একই জিনিস। আমাদেরকে কোনো একটা জিনিসে প্রলোভন দেওয়া হয়, আমরা সেই প্রলোভনের পরে যখন কাজ করে ফেলি, কাজ করার পর যখন সর্বস্ব হারিয়ে ফেলছি, তখন নাম দিচ্ছি যে শয়তানের নিঃশ্বাস। আমাকে জাস্ট কাগজ দিয়েছিল, একটা মোবাইল দিয়েছিল, আমি হচ্ছে সব দিয়ে দিচ্ছি খুলে। কিন্তু তার আগে যে আমাকে লোভ দেখানো হয়েছে সেটা কিন্তু আমি হাইড করে গেছি, ঠিক আছে? আমি আংশিক সত্য কথা বলছি, আমি সম্পূর্ণ সত্য কথা বলছি না। তখন সেটা প্রচারে আসছে যে এই শয়তানের নিঃশ্বাস পড়েছে, সে সব দিয়ে দিয়েছে ধোকা দিয়ে। আসলে এরকম কিচ্ছু নাই। আপনাদের গোল্ডেন বার বাদে গোল্ডেন বারের হ্যাঁ, ওই যে রিক্সাওয়ালা দিয়ে বলবে ভাই এটা ওটা। আচ্ছা একটু